আসসালামু আলাইকুম। সকলকে অভিনন্দন। আমি মহিনুল ইসলাম। আজকে এসএসসি এবং এসএসসি বায়োলজির গুরুত্বপূর্ণ একটি টপিক অর্থাৎ এসএসসি বায়োলজির দ্বাদশ অধ্যায়ের ডিএনএ অনুলিপন এবং ইন্টারমিডিয়েটের ডিএনএ রেপ্লিকেশন অর্থাৎ ডিএনএ প্রতিলিপন নিয়ে আমরা আলোচনা করব। ডিএনএ অনুলিপন আর প্রতিলিপন একই জিনিস, তবে অনুলিপন এবং প্রতিলিপন দুটি শব্দের মাঝে শব্দগত অর্থাৎ অর্থগত কিছু পার্থক্য রয়েছে। যাই হোক, যেহেতু আমরা ডিএনএ প্রতিলিপন করব, তাহলে আমরা প্রথমে জেনে নিই ডিএনএ প্রতিলিপন কাকে বলে। যেই প্রক্রিয়ায় একটি ডিএনএ থেকে দুটি ডিএনএর সৃষ্টি হয়, অর্থাৎ যেই প্রক্রিয়ায় ডিএনএ সংখ্যা বৃদ্ধি হয়, অর্থাৎ ডিএনএ সংখ্যা বৃদ্ধি করে তাকে ডিএনএ প্রতিলিপন অথবা ডিএনএ রেপ্লিকেশন বলে। ডিএনএ প্রতিলিপন অথবা অনুলিপন অথবা রেপ্লিকেশন এটি একটি ডিএনএ একাধিক বিন্দুতে হতে পারে। তবে যেই অবস্থানটিতে অর্থাৎ যেই বিন্দুটিতে ডিএনএ অনুলিপন শুরু হবে, ওই বিন্দুটিকে বলা হয় আমার পরিবিন্দু। কি বিন্দু? পরিবিন্দু। অর্থাৎ যে বিন্দু থেকে ডিএনএ প্রতিলিপন শুরু হবে, ওই বিন্দুটিকে বলা হবে আমার পরিবিন্দু। তাহলে ওই বিন্দুটির নাম কি? ওই বিন্দুটির নাম হচ্ছে আমার পরিবিন্দু। কি বিন্দু? পরিবিন্দু। পরিবিন্দু। হ্যাঁ, তারপরে দেখো যে পরিবিন্দুতে যখন ডিএনএ প্রতিলিপন শুরু হবে, তখন একটি এনজাইম চলে আসবে। কি চলে আসবে? একটি এনজাইম চলে আসবে। এনজাইমটির নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। কোন এনজাইম? হেলিকেজ এনজাইম। একটি এনজাইম চলে আসবে, এই এনজাইমটির নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। মনে করি এটা হচ্ছে আমার হেলিকেজ এনজাইম। এই হেলিকেজ এনজাইমটি এসে কি করবে? এই হেলিকেজ এনজাইমটি চলে এসে এই যে ডিএনএ সূত্র দুটি আছে, এই সূত্র দুটিকে পরস্পর হতে বিচ্ছিন্ন করে দিবে। পরস্পর হতে কি করে দিবে? বিচ্ছিন্ন করে দিবে। মানে তাদের যে বন্ডগুলো আছে, বন্ধনগুলো বাঁধতে শুরু করবে। যখন তাদের দুটি সূত্র পরস্পর থেকে আলাদা করে দিবে, এরকম সময় ওই সময় আরেকটি বস্তু চলে আসবে, একটি প্রোটিনের মতো একটি বস্তু চলে আসবে। ওই বস্তুগুলোকে বলা হয় আমার এসএসবিপি। কি? এসএসবিপি। আর এখানে কি এনজাইম? এটা হচ্ছে আমার হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম কি করে? হেলিকেজ এনজাইম সূত্র দুটিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে। আর এসএসবিপি চলে আসবে। এসএসবিপি চলে এসে তারা বাধা হয়ে দাঁড়াবে, অর্থাৎ তারা যেন পুনরায় একসাথে না হতে পারে, সেই হয়ে কাজ করবে কে? এসএসবিপি। তাহলে আমরা পরিবিন্দু জানলাম, হেলিকেজ এনজাইম জানলাম, আর হচ্ছে এসএসবিপি জানলাম। যখন এই তিনটা অর্থাৎ পরিবিন্দু থেকে শুরু হবে, হেলিকেজ এনজাইম সূত্র দুটিকে আলাদা করবে, এসএসবিপি এসে আর একসাথে হতে দিবে না, বাধা দিবে, তখন এই যে অবস্থাটা একটি ডিএনএ, দেখো এই দুটো আমার একটি ডিএনএ, তখন তারা এরকম আকৃতি ধারণ করবে। এই যে আকৃতিটা ধারণ করলো, এই আকৃতিটা হয় ওয়াই আকৃতির। কি আকৃতি? ওয়াই আকৃতির। ওয়াই আকৃতি অংশটিকে তখন বলা হবে রিপ্লিকেশন ফর্ক। ওয়াই আকৃতি অংশটিকে তখন কি বলবে? ওয়াই আকৃতির অংশটিকে তখন বলা হবে রিপ্লিকেশন ফর্ক। তো ওয়াই আকৃতির অংশটিকে কি বলা হয়? ওয়াই আকৃতির অংশটিকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক। এই ওয়াই আকৃতির অংশটিকে তখন বলবে রেপ্লিকেশন ফর্ক। ওয়াই আকৃতির অংশটিকে তখন কি বলবে? রেপ্লিকেশন ফর্ক। তখন যে আমার নতুন সূত্রগুলা তৈরি হতো, যে নতুন সূত্রগুলা তৈরি হবে, অর্থাৎ পুরাতন সূত্রগুলা যে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তারা যে সিঙ্গেল হয়ে গেল, তখন তো তারা আর সিঙ্গেল থাকবে না, তখন তারা হয়ে যাবে কি? ডাবল হতে থাকবে। তখন এর সাথে টি নিউক্লিওটাইডগুলো পরস্পর হতে যুক্ত হতে থাকবে। কোন এনজাইমের প্রভাবে? ডিএনএ পলিমারেজ 3 এনজাইমের প্রভাবে। ডিএনএ পলিমারেজ 3 এনজাইম তখন চলে আসবে ডিএনএ
পলিমারেজ 3 এনজাইম এসে যে আমার পুরাতন সূত্রগুলো ছিল, যেমন এটা হচ্ছে আমার পুরাতন সূত্রগুলা, যে আমার পুরাতন সূত্রগুলা ছিল, যেমন পুরাতন সূত্রগুলা, এই পুরাতন সূত্রগুলা থেকে আমার এর সাথে টি, টির সাথে সি, টির সাথে এ, সির সাথে জি, জির সাথে, এরকম সূত্রগুলা নতুন নতুন অর্থাৎ ডিএনএ পলিমারেজ এনজাইম এসে নিউক্লিওটাইডগুলো যুক্ত করতে থাকবে, অর্থাৎ তার অনুরূপ সূত্র তৈরি করতে থাকবে, অর্থাৎ তার প্রতিপূরক সূত্র, তো প্রতিপূরক সূত্র কি করবে, তৈরি করবে। আবার এখানে টির সাথে এ, আবার এর সাথে টির সাথে এ, সির সাথে জি, এরকম পরিপূর্ণ, অর্থাৎ গঠিত যে বেসগুলো ছিল এগুলো ছিল পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন এবং পাইরিমিডিন পরস্পরের সাথে যুক্ত থাকে, এর সাথে টি এবং সির সাথে জি। এগুলা নিউক্লিওটাইড এর একটি অংশ, এই নিউক্লিওটাইডের অংশগুলো পরস্পরের কাছে যুক্ত হতে থাকে, অর্থাৎ এই পুরাতন সূত্রটির, এই যে পুরাতন সূত্রটি ছিল আমার, এই পুরাতন সূত্রটির অনুরূপ সূত্র কি করতে থাকবে, তৈরি করতে থাকবে। ঠিক তদ্রূপভাবে এই অংশটিতেও পুরাতন সূত্রের সাথে নতুন সূত্র কি করতে থাকবে, তৈরি করতে থাকবে। কার প্রভাবে? হচ্ছে আমার ডিএনএ পলিমারেজ 3 এনজাইমের প্রভাবে। তাহলে আবার সির সাথে জি, জি এর সাথে সি, এরকম ভাবে তৈরি করতে থাকবে। কিন্তু এই যে নতুন একটা সূত্র, এখানে দেখো যে আমার এই সূত্রটিতে, অর্থাৎ 5 প্রাইম থেকে যে 3 প্রাইম মুখী সূত্রটি, এই সূত্রটিতে নিউক্লিওটাইড আমার খন্ড খন্ড আকৃতিতে যুক্ত হবে, খন্ড খন্ড আকারে যুক্ত হবে। এই কারণে এই সূত্রকে বলা হবে আমার কি সূত্র, লেগিং সূত্র। এই যে খন্ড খন্ড আকৃতিতে, অর্থাৎ খন্ড খন্ড ভাবে নিউক্লিওটাইড যুক্ত হলো, তার পরবর্তীতে এই খন্ডগুলো তো পূর্ণ হতে হবে। এই খন্ডগুলো পূর্ণ হওয়ার জন্য আরেকটি এনজাইম চলে আসবে, ওই এনজাইমের নাম হচ্ছে লাইগেজ এনজাইম। কি এনজাইম? লাইগেজ এনজাইম। আর এই খন্ড খন্ড যে নিউক্লিওটাইড যুক্ত হবে, এই খন্ড খন্ড অংশগুলোকে বলা হয় আমার উপাজাতি খন্ড। কি খন্ড? এই খন্ড খন্ড আকৃতি, একটা খন্ড, একটা খন্ড, এই খন্ড খন্ডগুলোকে বলা হয় আমার উপাজাতি খন্ড। কি খন্ড? উপাজাতি খন্ড। উপাজাতি খন্ড। অর্থাৎ এই খন্ড খন্ড আকৃতি যে ডিএনএ তৈরি হবে, এই খন্ড খন্ড আকৃতি অংশগুলোকে বলা হয় আমার কি উপাজাতি খন্ড। এই খন্ড খন্ডগুলো পূর্ণ হতে আমার আরেকটি এনজাইম চলে আসবে, ওই এনজাইমের নাম হচ্ছে আমার কি এনজাইম? ওই এনজাইমের নাম হচ্ছে আমার লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইমের প্রভাবে তখন এই খন্ডগুলা পূর্ণতা পাবে। লাইগেজ এনজাইমের প্রভাবে ওই খন্ডগুলা তখন কি হয়ে যাবে? পূর্ণ পেয়ে যাবে। তখন আমার আবার লাইগেজ এনজাইম যখন চলে আসবে, তখন এর সাথে আবার টি, সির সাথে আবার জি, ডির সাথে আবার সি, আবার টির সাথে এ, পরস্পর কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। কোন এনজাইমের প্রভাবে? লাইগেজ এনজাইমের প্রভাবে। এই ধাপগুলো সম্পূর্ণ হওয়ার পরে একটি ডিএনএ থেকে তার দুটি অপত্য ডিএনএ কি হবে? তৈরি হবে। এই হচ্ছে আমার ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। এখন যদি আমার প্রশ্নে আসে বা পরীক্ষায় আসে ডিএনএ প্রতিলিপনের বর্ণনা দাও, তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে আমরা প্রথম দিব সংজ্ঞা। যে প্রক্রিয়ায় একটি ডিএনএ থেকে দুটি ডিএনএ সৃষ্টি হয় তাকে ডিএনএ প্রতিলিপন বলে, অথবা যে প্রক্রিয়ায় ডিএনএ সংখ্যা বৃদ্ধি করে তাকে ডিএনএ প্রতিলিপন বা রেপ্লিকেশন বলে। নিচে ডিএনএ গঠন বর্ণনা করা হলো, ডিএনএ বর্ণনা দেওয়া হলো। তখন তুমি সুন্দর করে চিত্রটি এঁকে ফেলবা। এঁকে ফেলে তুমি এখানে লিখবা চিত্র ডিএনএ রেপ্লিকেশন। তখন তুমি যে বিন্দুটিতে সৃষ্টি হয়েছে, শুরু হয়েছে, হচ্ছে ওডি বিন্দু, তারপরে হচ্ছে হেলিকেজ এনজাইমে লিখবা, তারপরে হচ্ছে এসএসবিপি, কোনটা লিডিং সূত্র, কোনটা লেগিং সূত্র, এবং 3 প্রাইম থেকে 5 প্রাইম থেকে 3 প্রাইম এগুলা লিখবা। লেখার পরে এখন তুমি বর্ণনা দিবা। বর্ণনাটা কিভাবে দিবা? বর্ণনা যে সিকোয়েন্স অনুযায়ী দিবা, যে একটা রুলস অনুযায়ী দিবা, এই রুলসটা আমি পাশে রেখে দিয়েছি। তুমি প্রথমে লিখবা যে ওডি বিন্দু। তুমি প্রথমে বলবা ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ যে অণুতে হয়ে থাকে ওই অণুকে বলা হয় ওডি বিন্দু। অর্থাৎ ওডি বিন্দু থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়। তখন এই যে আমার একটা পুরাতন সূত্র থাকে না, এই পুরাতন সূত্রকে অনুসরণ করে
নতুন সূত্রগুলো তৈরি হয়। তাই এই পুরাতন সূত্রগুলো তখন সাচের মতো কাজ করে। সাচ যেমন হচ্ছে ইট বাটায়, যে ইট তৈরি করে তারা একটা কিন্তু বাক্স রাখে, যে বাক্সের মাঝে মাটি ভরে আবার এভাবে দিয়ে দিই, তো কিন্তু নতুন ইট তৈরি হয়। এরকম ভাবে এই যে ডিএনএ হচ্ছে ইটের সাচ, এরকম ভাবে ডিএনএ পুরাতন যে সূত্র থাকে, পুরাতন সূত্রটি সাচ হিসেবে কাজ করে। এই পুরাতন সূত্রকে ব্যবহার করে অনুসরণ করে নতুন সূত্রগুলা তৈরি হয়ে থাকে। তারপরে বলবো যে এই পরিবিন্দু থেকে যখন ডিএনএ অনুলিপন শুরু হবে তখন হেলিকেজ এনজাইম প্রভাবে সূত্র দুটি পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন তাদের মাঝে একটি এনজাইম চলে আসবে। এনজাইমের নাম কি? এনজাইম হচ্ছে এসএসবিপি। এখন এসএসবিপি এসে তারা যেন পরস্পরে একসাথে না হতে পারে তাই তাদেরকে বাধা সৃষ্টি করবে। তখন এই অঞ্চলটিকে ওয়াই আকৃতির দেখা যাবে, যাকে বলা হবে আমার রেপ্লিকেশন ফর্ক বলা হবে। তখন ডিএনএ পলিমারেজ এনজাইম এসে এই পুরাতন সূত্রকে অনুসরণ করে নতুন সূত্র তৈরি করার চেষ্টা করবে। নতুন সূত্র তৈরি করার চেষ্টা করবে। 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী যে সূত্রটি থাকবে সেখানে ক্রমাগতভাবে ডিএনএ নিউক্লিওটাইড যুক্ত হতে থাকবে, যাকে বলা হবে আমার কি সূত্র? লিডিং সূত্র। এবং অপরদিকে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী যে সূত্রটি, এখানে নিউক্লিওটাইড আমার খন্ড খন্ড আকৃতিতে যুক্ত হবে, তাই একে বলা হবে লেগিং সূত্র। এই লেগিং সূত্র খন্ড খন্ড আকৃতিতে যুক্ত হওয়ার কারণে এই লেগিং সূত্রগুলোকে বলা হয় আমার উকাজাকি খন্ড। কি খন্ড? উকাজাকি খন্ড। তখন এই খন্ড খন্ড আকৃতির যে উকাজাকি খন্ডগুলো থাকে, এই উকাজাকি খন্ডগুলোকে পূর্ণ করার জন্য আরেকটি এনজাইমের প্রয়োজন হয়। ওই এনজাইমের নাম হচ্ছে লাইগেজ এনজাইম। অর্থাৎ এই লাইগেজ এনজাইমের প্রভাবে এই উকাজাকি খন্ডগুলো পূর্ণতা পায়, দুটি ডিএনএ বাচ্চা তৈরি হয়। অবশেষে আমার পূর্ণতা পায় আপত্ত দুটি ডিএনএ। এইভাবে আমার একটি ডিএনএ থেকে একাধিক অর্থাৎ দুইটি ডিএনএ সৃষ্টি হয়। এই ছিল আমার ডিএনএ প্রতিলিপন বা রেপ্লিকেশন। সবচেয়ে সহজ করে মনোযোগ